তার জন্য কলেজের সমস্ত শিক্ষাকর্মী, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীদের সাফল্যে আজকের এই প্রোগ্রাম। উৎসব এই যে এখন রেয়াজ চলছে, বসন্ত উৎসবে একটা রেয়াজ চলছে, এই এত খুশি বিভিন্ন কলেজ থেকে বসন্ত উৎসবে অ্যাকচুয়ালি টান কথা বললে মাতোয়ারা বসন্ত উৎসব নিয়ে। তাই বসন্ত উৎসব শুরু কবে থেকে? আগে ছিল বসন্ত উৎসব এরকমই? ছিল না, এইরকম ছিল না। আজকে 10 বছর পূর্বে যা বসন্ত উৎসবে এইরকম একটা ঘটঘটা এই রেওয়াজ ছিল না। অ্যাকচুয়ালি 1923 সালে শান্তিনিকেতনে প্রথম বসন্ত উৎসবে শুরু ছিল। তারপরে অনেক দিন পরে সেই হাওয়া আমাদের লেগেছে, সেই হাওয়ায় আমরা এখন বয়ে চলেছি বসন্ত উৎসবে চালাচ্ছি আমরা। তাহলে বসন্ত উৎসবের সাথে দোল পূর্ণিমা। তা দোল পূর্ণিমা নাকি কবে দোল হয়েছিল? আবার হোলি আছে। হোলিটা কি? কিছু প্রাচীন ঘটনা আছে। আচ্ছা, হোলি কেন শুরু হয়েছে? তোমরা দেখবে হোলিকা দহন করা হয়, শুনেছ? হোলিকা দহন। আচ্ছা, কেন হোলিকা দহন শুরু করা হয়েছে? অ্যাকচুয়ালি একটা প্রাচীন ঘটনা আছে, অনেকে তো জানো, অনেকে জানো না। তাই একটু বলি, যে তোমরা বলতে বলা হয়েছে তাই বলি। হোলিকা একটা বিষ্ণু পুরাণে একটা ঘটনা আছে। হিরণ্যকশিপুরের বোনের নাম হচ্ছে কি? হোলিকা। আর হিরণ্যকশিপুর হচ্ছে পুত্র, তার নাম হচ্ছে প্রহ্লাদ। কিন্তু প্রহ্লাদ ছিল বিষ্ণু ভক্ত, খুব বিষ্ণু ভক্ত ছিল। কিন্তু হিরণ্যকশিপুর সেই ভক্ত ছিল না, তার রাগ ছিল। এবং হোলিকা তার একটা বর ছিল, মানে আশীর্বাদ ছিল, যদি অগ্নির মধ্যে সে থাকে সে পুড়বে না। তো কোনো এক সময় অর্থাৎ হিরণ্যকশিপুর প্রহ্লাদকে মেরে দেওয়ার জন্য, তার পুত্রকে মেরে দেওয়ার জন্য, কেন? সে হচ্ছে বিষ্ণু ভক্ত, মেরে দেওয়ার জন্য তার বোন হোলিকাকে পরিকল্পনা করে যে আমার পুত্রকে নিয়ে তুই অগ্নির মধ্যে প্রবেশ কর, তাহলে পুত্র মারা যাবে, তুই কিন্তু মারা যাবি না। ঠিক, কিন্তু রাকে হরি মারেকে, যে হচ্ছে বিষ্ণুর ভক্ত, তাকে মারেকে। এই অবস্থায় অগ্নির মধ্যে প্রবেশ করেছে কে? হোলিকা এবং হচ্ছে প্রহ্লাদ। কি ঠিক উল্টো হয়ে গেল, প্রহ্লাদ মরল না, হোলিকা মরে গেল, অর্থাৎ দহন হয়ে গেল। এখান থেকে একটা আমরা নীতিবাক্য জানতে পারি যে অশুভ হোলিকা খারাপ ছিল, বিনাশ হলো, আর শুভ প্রহ্লাদ ঠিক হয়ে গেল। ওই জন্য দেখবে হোলির পূর্বদিন হোলিকা দহন করা হয়, তারপরে কিন্তু সেই আনন্দে আমরা হোলি খেলি। এটা হচ্ছে আমাদের যে হোলি উৎসবের প্রাচীন ঘটনা। কিন্তু সেটা আমরা হয়তো খুব মুষ্টিমেয় শিক্ষার্থী বা মুষ্টিমেয় মানুষ জানি, অনেকে বিশ্বাস করবে, কেউ বিশ্বাস করবে না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু অ্যাকচুয়ালি হোলিকা বা হোলি এসছে এই পিছনে, মানে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ প্রাচীন ঘটনা এটাই। তাহলে এবার আসি দোল পূর্ণিমা। হোলি হলো, বসন্ত উৎসব হলো, তাহলে দোল পূর্ণিমা কি প্রথমে কি শুধুমাত্র রাধা কৃষ্ণই দোল হোলি খেলেছিল? না, এর একটা প্রাচীন ঘটনা আছে, এটা বলতে অনেক সময় লাগবে। জানবে, সেটা সার্চ করলেও পেয়ে যাবে যে দোল পূর্ণিমা প্রথম কিন্তু রাধাকৃষ্ণ খেলেছে। এর একটা মহলে প্রথম খেলেছিল, এর প্রাচীন ঘটনা আছে। তো এইরকম যে আজকের দিনে যে বসন্ত উৎসব কি দোল পূর্ণিমা কি হোলিকা, সেটা সত্যি আমি নিজে কনফিউজ। কিন্তু আমাদের এখানে বসন্ত উৎসব হচ্ছে, এইটুকু খুব ভালো। তো এই জন্য বসন্ত সেসব চলুক, আমি প্রাচীন ঘটনা বললাম, তোমরা
শুনলে জানলে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত। ধন্যবাদ।
ভূত আমার ভূত, পেতনি আমার ঝি। এই দেখো না রঙের জাদু কেমন সেজেছি। জাদু মানেই রামধনু, রং রঙিন খুশির নাম। বালতি ভরে রং তুলেছে, একটু মেখে দাও। সঙ্গে আছে আবির মামা, পিচকারি ওঠা। এই দেখো না জাদুর রঙে কেমন সেজেছি। জাদু মানে রামধনু, রং রঙিন খুশির নাম। বালতি ভরে রং তুলেছি, একটু মেখে দাও। সঙ্গে আছে আবির মামা, পিচকারিও গোটা। কোথায় ছিলি ভূতগুলো সব দোষী হয়ে ওঠা? ঝাল গাছে তোর, আল গাছে তোর, চাকরি গাছে তোর। খোকলা গাছে হাসি খিরি, তুই গালে তুই বল। রাম লক্ষ্মণ ঢুকে আছে, স্কুলে নেই ভয়। স্কুলে তোর জানলা প্রাণী, ছুটি মানেই জয়। নমস্কার। সমবেত সবাই, বিশেষ করে আমাদের দেবনারায়ণ শিক্ষা সংস্থান বিএড কলেজের অধ্যক্ষ মাননীয় শ্রী অমিত পাইক মহাশয়, ডক্টর অমিত পাইক, আমার সমস্ত সহকর্মীবৃন্দ, স্নেহের ছাত্রছাত্রীরা এবং আমাদের যারা এখানে উপস্থিত আছেন শিক্ষক শিক্ষাকর্মী, সবাইকে আজকে এই শুভ বসন্ত উৎসবে স্বাগত জানাচ্ছি। সবাই এখানে এসেছেন, কিন্তু আমার ভালো লাগতো সেটা হচ্ছে যে দর্শক সমাগমটা যদি ছাত্র সমাগমটা যদি আরেকটু বেশি হতো। সেই জন্য ছাত্র সমাগমটা এতই কম যে কারণে ভালো লাগছে না, একটু কোথায় বিরাট বড় একটা খামতি রয়ে গেছে। আমি দেবনারায়ণ শিক্ষা সংস্থান বিএড কলেজে আমি 2017 সাল থেকে আমি এখানে ছিলাম। আমি তোমাদের ডিএলএড বিভাগে এইচওডি হিসেবে জয়েন করেছিলাম। পরবর্তীকালে তোমাদের বিএড বিভাগে ইংলিশ ফ্যাকাল্টি হিসেবে জয়েন করেছি, এইচওডি পোস্টে রেজিগনেশন দিয়ে। তারপর আমি টিচার রিপ্রেজেন্টেটিভ, এখানে টিচার ইনচার্জ হিসাবে আমি বেশ কিছুদিন কাজ করেছি। তারপর করোনা পিরিয়ডে একটা খুব মহামারী তৈরি হয়। সেই সময় আমি ছেড়ে দিয়েছিলাম, কলেজে ছেড়ে দিয়েছিলাম, কলেজের কাজকর্ম থেকে একটু অব্যাহতি নিয়েছিলাম। তারপর পরবর্তীকালে আবার এখন ফ্যাকাল্টি হিসেবে এবং ওএসডি হিসেবে আমি এখানে জয়েন করেছি। এই প্রেক্ষাপটটা বললাম কারণ আমাকে এখানে অনেকেই ছাত্রছাত্রীরা চেনে না, সেই জন্যই পরিচিতির সুবিধার্থে এই কথাগুলো বললাম। এখন আজকে এই বসন্ত উৎসবে দু একটা কথা আমাকে বলতে বলা হয়েছে। এখানে সবার আগে একজনের কথাই বারবার মনে আসে এবং তিনি অনন্য, তিনি বিশ্বশ্রেষ্ঠ এবং তার বহুমুখী প্রতিভার স্বাক্ষর প্রতিটি কাজের মধ্যে আমরা পাই। আমাদের সকাল শুরু হয় তাকে দিয়ে এবং আমরা যখন অবসর নিই তখনও সেই দিনটা পর্যন্ত তাকে স্মরণ করি। এমনই একজন মহান ব্যক্তি আমাদের ভারতবর্ষে বুকে ভারত মায়ের সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছেন, সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁরই প্রচলিত এই বসন্ত উৎসব। বসন্ত উৎসব মূলত যে ভাবনার দ্বারা চালিত হয়েছে, কবিগুরু যে ভাবনার দ্বারা চালিত করেছেন তা হচ্ছে ওনার ভাবনাটা ছিল
শুধু ভারতবর্ষ কেন্দ্রিক নয়, শুধু বাঙালি কেন্দ্রিক নয়, উনি বিশ্ব মানবতার প্রতীক। যে কারণে উনি যে বিশ্ববিদ্যালয় স্থাপন করেন, তোমরা খেয়াল করে দেখো যে তার নাম দিয়েছিলেন উনি বিশ্বভারতী। বিশ্বভারতী অর্থাৎ সারা ওয়ার্ল্ডকে তিনি স্বাগত জানিয়েছেন। এবং সেই সময় তো প্রচুর পরিমাণে ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা সেখানে এসেছে। এখনো শান্তিনিকেতনে গেলে পরে বিশেষ করে হয়তো ইউরোপ থেকে ছাত্রছাত্রীকে দেখা যায় না, কিন্তু এশিয়া থেকে প্রচুর স্টুডেন্ট এখনো পর্যন্ত কবিগুরুর শিক্ষা দর্শন দ্বারা উদ্বুদ্ধ হয়ে সেখানে তারা আসেন শিক্ষা গ্রহণ করতে। সুতরাং উনি চেয়েছেন কি যে মানবতার প্রতীক হয়ে উঠতে আমরা যেন আমাদের এই কবি আদর্শকে মেনে চলতে পারি। সেই কারণে যে আদর্শকে উনি চালু করতে চেয়েছেন বিশ্বভারতী শান্তিনিকেতন বিশ্বভারতী প্রাঙ্গণে, তা হল বসুধৈব কুটুম্বকম। বসুধৈব কুটুম্বকম অর্থাৎ সমগ্র বিশ্ব আমার আত্মীয়, সমগ্র বিশ্বের প্রতিটি মানুষ আমার বন্ধু। The world is my friend. আর একটা থিওরি যেটা ভীষণ ওয়েল নোন থিওরি, সেটা হচ্ছে যেটা মানুষের কষ্টকে ভুলিয়ে দেয়, if winter comes can spring be far behind। অর্থাৎ শীত যদি আসে বসন্ত কি দূরে থাকতে পারে? আমাদের জীবনে যখনই নানান অশান্তি আসে, পৃথিবী জুড়ে নানান অশান্তির বাতাবরণ তৈরি হয়, আমরা বিধ্বস্ত হয়ে পড়ি, আমরা অবসাদগ্রস্ত হয়ে পড়ি, তখনই মনে হয় বসন্ত আসছে। কবিগুরুর কথা মনে পড়ে, বসন্ত আসছে। এখন যারা আমাদের ছেড়ে চলে গেছে তারাও কিন্তু আমাদের স্মরণে বরণে বসন্তের মধ্যেই তারা বিরাজ করেন। আমি এই অবসরে একজন বিখ্যাত শিল্পীর নাম করব, তোমরা অনেকেই হয়তো চিনবে, এবং এখন ইদানিংকালে তিনি গান গাইছেন না, কিন্তু একটা সময়ে শ্রদ্ধেয় কোকিল কণ্ঠী লতা মঙ্গেশকর তার সঙ্গে সমতুল্য ছিলেন। তাকে পাল্লা দেওয়ার ক্ষমতা তার ছিল এবং সেইভাবে তিনি রাইজ করেছিলেন। তার নাম হচ্ছে সুমন কল্যাণপুর। তাই সুমন কল্যাণপুরের একটি বিখ্যাত গান, সেই গানটা দিয়ে আমি যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদেরকে স্মরণ করে গানের দুটো লাইন আমি গিয়ে আমার বক্তব্যকে শেষ করব। সুমন কল্যাণপুরের গান আমি গাইতে কিন্তু পারি না, ভীষণ খারাপ গলা, তাল লয় কিছু এই জেজের মতো এরকম এত সুন্দর জ্ঞান আমার নেই। সুতরাং আমি জাস্ট সুমন কল্যাণপুরকে স্মরণ করে এবং যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের স্মরণ করে, তাদের বরণ করে নিয়ে আমি দুটো কলি এই গানটা গিয়ে শোনাচ্ছি। মনে করো আমি বসন্ত এসে গেছে, কৃষ্ণ চূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে। মনে করো আমি বসন্ত এসে গেছে, কৃষ্ণ চূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে। মনে করো আমি
শুভ বসন্ত উৎসব। জানি বসন্ত উৎসবের সময়টা পার করেই আমরা অনুষ্ঠানটা উদযাপন করছি আজকে, কিন্তু অনুষ্ঠান তো করতেই হবে, আমাদের সবটাই জানা। এক্সাম চলছিল, আর আরও সবথেকে বড় ব্যাপার যে কথাটা আমাদের প্রিন্সিপাল স্যার বলে গেছেন, বছর এই অসাধারণ আমরা দেয়াল পাই, যে স্টেজটাকে সাজানো হয় এত অপূর্বভাবে প্রত্যেক বছর প্রত্যেকটা অনুষ্ঠানেই আমরা পাই। আর স্পেশালি আজকের স্টেজটা দেখে মানে স্পেলবাউন্ড হয়ে গেছি, মনে হচ্ছে আমি মানে সত্যি বলে না গেলে বোঝার উপায় নেই, এটা হাতে আঁকা, মানে পটচিত্রের আদলে এত সুন্দর, মানে এত সুন্দরভাবে এইভাবে একটা নকশা যে ছবি এইভাবে তুলে ধরা যায়। আমাদের এমডি ম্যাডাম এবং যত স্টুডেন্টরা ছিলেন, এবং অবশ্যই কীর্তি ম্যাডামের কথাও বলবো, সবাইকে যারা ফাইন্যান্সের সাথে আপনারা যুক্ত আছেন প্রত্যেককেই আমি সাধুবাদ জানাই, এবং আমাদের সমস্ত স্টুডেন্টদের অক্লান্ত পরিশ্রমকে আমি হ্যাটস অফ জানাই। তোমাদের অসম্ভব ইচ্ছা শক্তি, যে ইচ্ছা শক্তির জেরেই আজকে এত সুন্দর একটা স্টেজ আমরা পেয়েছি। আর রঙ্গোলিটাকে বাঁচিয়ে বাঁচিয়ে আমরা অনুষ্ঠানটা করা হয়েছে, কারণ আমরা দেখছিলাম যারা নাচ ডান্স করছিলেন তারা খুব যত্ন সহকারে করছিলে যাতে কোনোভাবে রঙ্গোলিটা নষ্ট না হয়, যাতে শেষ অবধি আমরা এটাকে পাই। আর সমস্ত অনুষ্ঠান পরিচালনার দিক থেকে বলবো ভীষণ সুন্দর অনুষ্ঠান হচ্ছে, গান নাচ সবে মিলে ভীষণ সুন্দর। সবাইকে হ্যাপি হোলি, শুভ বসন্ত উৎসব। থ্যাংক ইউ।
জানি না আসলে আমাদের লক্ষ্য যেটা করতে হয় শুধু নাটকে সেটা আমরা একরকম করিনি। হয়তো ঘুমের রাত্রি বা ঝুঁকিপূর্ণ হয়ে থাকবে। আপনারা সবাই মিলে যদি গানকে মানিয়ে গুছিয়ে নেন তাহলে খুব ভালো হবে। কারণ সবাই তো আমার সহপাঠী, আমার থেকে বড় আছেন, আমাদের স্যার ম্যাডামরা আছে। নমস্কার। শুরু হচ্ছে আজকে ছবি নাটক বসন্ত। লেখক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর 1329 খ্রিস্টাব্দে 10ই ফাল্গুন তার এই বসন্ত নাটকটি রচনা করেন এবং এটি উৎসর্গ করেছিলেন তরুণ কবি। লিখেছিলেন শ্রীমান কবি নজরুল ইসলাম স্নেহভাজন। ঋতু বসন্ত প্রকৃতিকে যেমন তারুণ্যে ভরে দেয়, তেমনি মানব জীবন পায় সেই নবীনতার স্পর্শ। এই নাটকের প্রথমাংশে নৃত্যকে পূর্ণ করে নেবার সেই আহ্বান। কবি কি মহারাজ? আমি মন্ত্রণা সভা থেকে পালিয়ে এসেছি। সৎকার চলছে, কিন্তু মহারাজ এমন সুগতি হলো কেন? বছর শেষ হয়ে এলো, রাজকোষ শূন্য প্রায়। মন্ত্রণা সভায় বসলে সচিবরা আসেন নিজ নিজ বিভাগের জন্য টাকা দাবি করতে, কাজে পড়াশোনার গতি নেই। এতে উপকার হবে? কার উপকার হবে? রাজ্যে সে কি কথা? রাজা মাঝে মাঝে সরে দাঁড়ালে প্রজাদের রাজত্ব করবার অবকাশ পান। তার অর্থ কি হলো? রাজার অর্থ মানুষে এসে থাকে। প্রজা তখন নিজের অর্থ খুঁজে বের করে, তখন তার রক্ষা। কবি, তোমার কথাগুলো গঙ্গার দেখছে। মন্ত্রণা সভা ছেড়ে এসেছি, আবার তোমার শুধু থাকতে হবে নাকি? না, তার দরকার হবে না। আপনি যখন এই পলাতক, তখন তো আমাদের দলে এসে পড়েছেন। তোমার দলে? হ্যাঁ মহারাজ, আমি জন্ম পলাতক। আমি বস্তু ছাড়ার দল। আমার ভবের পদ্মপত্রের জল, আমরা করছি দলবল। মনের আসা যাওয়ার শূন্য হওয়া নেই তো ফলাফল। তুমি আমাকে দলে টানতে চাও? অত দূর এগোতে পারবো না। আমাকে মন্ত্রীরা মিলে সভা ছাড়া করেছে। তাই বলে কি কবির দলে ভিড়ের শেষে? শুধু আমাকে দেখে ভয় পাবেন না, এখানে আপনি রাজসঙ্গ পাবেন। রাজসঙ্গে কে বলো তো? ঋতুরাজ। ঋতুরাজ? বসন্ত? হ্যাঁ মহারাজ, উনি চিরপলাতক। আমরা আমাদেরই মধ্যবর্তী তাকে সিংহাসনে বসিয়ে মুক্তি করতে চেয়েছিলেন, কিন্তু তিনি বুঝেছি। বোধ করি রাজকোষের অবস্থা দেখে পালাতে ইচ্ছে করছে। পৃথিবীর রাজকোষ পূর্ণ করে দিয়ে তিনি পালান। কি দুঃখে? দুঃখে নয়, আনন্দে। কবি, তোমার হেয়ালি রাখো। আমার অধ্যাপকের দল তোমার হেয়ালি শুনে রাগ করে, বলে ওগুলোর কোনো অর্থ নেই। আজ বসন্ত উৎসবে কি পালা তৈরি করেছো দেখতেই বল। আজ বলা পাকার পালা। বেশ বেশ, বুঝতে পারবো তো? বোঝানোর চেষ্টা করিনি। তাতে ক্ষতি নেই, কিন্তু না বোঝাবার চেষ্টা করো না মহারাজ, এতে মূল অর্থ নেই। বোঝা বা না বোঝার কোনো পালাই নেই, কেবল এতে সুর আছে। আচ্ছা বেশ, শুরু হোক। কিন্তু ওদিকে মন্ত্রণা সভার কাজ চলেছে যে, আওয়াজ শুনে মন্ত্রীরা তো। হ্যাঁ মহারাজ, তারা শুদ্ধ হয়তো পলাতকার দলে যোগ দিতে পারে, তাতে দোষ কি? সর্বনাশ! এখানে এসে যদি আবার। ভয় নেই, শূন্য কোষের কথাটা স্মরণ করিয়ে দেওয়ার দায়িত্ব যে মন্ত্রীদের, কিন্তু তাকে ভুলিয়ে দেওয়ার দায়িত্ব নেই কবি। তাহলে ভালো কথা, তাহলে আর দেরি নয়। ভোলাবার কোনো দরকার হয়েছে। দলবল সব প্রস্তুত তো? আমাদের নাট্যাচার্য দীনপতি। ওই তো ভারতীয় কমলবনের এবং মধুপদ্মের বিরুদ্ধে বসে আছেন। দেখে মনে হচ্ছে
বটে শূন্য রাজকোষের কথায় ওকে মাত্র খেয়াল নেই। উনি আমাদের উৎসবের বন্ধু। দুর্ভিক্ষের দিনে ওনাকে না হলে চলে না। উনি ক্ষুধা আর সুধা দিয়ে ভুলিয়ে দেন। সাধু সাধু, আমার মন্ত্রীদের সঙ্গে ওর পরিচয় করিয়ে দিতে হবে, বিশেষত আমার অর্থ সচিবের সঙ্গে। তিনি অত্যন্ত গম্ভীর হয়ে আছেন। তার মনে যদি পুলক সঞ্চার করতে পারে তাহলে খস করে আশা দিয়ে ফেলবেন না। রাজকোষের অবস্থা যেরকম। বটে বটে। আচ্ছা, তবে তোমার পালা আরম্ভ হবে কি দিয়ে? ঋতুরাজ আসবেন। প্রস্তুত হওয়ার জন্য আকাশটা একটা ডাক বেড়েছে। বলেছো কি? বলেছে সব ফেলে দিতে হবে। নিজেকে একেবারে শূন্য করে? সর্বনাশ! না, নিজেকে পূর্ণ করে। নইলে দেওয়া তো ফাঁকি দেওয়া। মানে কি হলো? যে দেওয়া সত্যি সে দেওয়াতে ভক্তি করে। বসন্ত উৎসবে তাল তারাই ধরণী ধনী হয়ে উঠবে। তাহলে ধরণীর সঙ্গে ধরণীপতির ওখানেই আমরা দেখতে পাচ্ছি। আমি তো দান করতে গিয়ে তাই বিপদেই পড়ি। অর্থ সচিবের মুখ অত্যন্ত গম্ভীর হতে থাকে। যে দান সত্য তার দ্বারা বাইরের ধন বিকাশ পায়, অন্তরের ধন বিকাশ পেতে থাকে। তাহলে আর দেরি নয়, গান শুরু হোক। এগিলা